ওয়েলকাম টু দ্য সিম্পলিফাইড কনসেপ্টস। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি। এই সিরিজে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি নিয়ে ডিসকাস করবো আর কি। তো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিছুটা ফিজিক্স কিছুটা কেমিস্ট্রি দুটো মিলিয়ে, অল ওভার ফিজিক্যাল কেমিস্ট্রি সেই আর কি। তো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি মানে ডেপথে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক ইনফরমেশনসগুলো জেনে নেওয়া দরকার, যেগুলো আমাদের পরবর্তীতে বেসিক ডেভেলপ করতে কাজে লাগবে আর কি। তো দেখো, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি যে ব্যাপারটা, সেই তার আগে আমাদের কন্ডাক্টেন্স সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো যেটা বলছিলাম আর কি, কন্ডাক্টেন্স সম্পর্কে আমাদের একটু আগে আইডিয়া রাখতে হবে। দেখো, কন্ডাক্টেন্স আমরা এখানে ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করছি, তো কন্ডাক্টেন্স মানে ইলেকট্রিসিটি কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্স সোজা কথায় পাস অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ফ্লো করার মানেই হচ্ছিল কন্ডাক্টেন্স। এটার এর থেকে বেশি কমপ্লিকেটেড করে ভাবার এটা তেমন কিছু নেই। এবার কন্ডাক্টেন্সটা হচ্ছে কার মাধ্যম দিয়ে, মানে কি কন্ডাক্ট করছে না, যেগুলো কন্ডাক্ট করছে তাকে বলা হচ্ছে হলো কন্ডাক্টর। হোয়াট ইজ কন্ডাক্টর? কন্ডাক্টর ইজ এ সিস্টেম হুইচ অ্যালাউ টু পাসেস ইলেকট্রিসিটি থ্রু আউট দেম। দিস ইজ কন্ডাক্টর এমন একটা সিস্টেম যেটা নিজের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে, সেটাই হচ্ছিল কন্ডাক্টর। তো এই যে কন্ডাক্টর না, এই কন্ডাক্টর ইলেকট্রিসিটি পাস করার কিছু ফান্ডা আছে। তো সবের আগে আগে যেটা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে হলো না কন্ডাক্টরের টাইপস। দেখো, কন্ডাক্টর বেসিক্যালি দুটো টাইপের, একটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টর আর একটা হচ্ছে হলো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। না, কোনটা ইলেকট্রনিক কন্ডাক্টর কোনটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর সেটা বুঝবো কী করে? ইলেকট্রনিক কন্ডাক্টর যেটা, সেটা হচ্ছে হলো না ইলেকট্রিসিটি বহন করে ইলেকট্রনগুলো। এই যে ইলেকট্রনিক কন্ডাক্টর যেগুলো আছে তাদের মধ্যে কিছু ফ্রি ইলেকট্রনস থাকে, যেগুলো ফ্লো করার মাধ্যম দিয়ে না ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়। কিন্তু যখন আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ব্যাপার নিয়ে আলোচনা করছি, তখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হলো তাদের ইলেকট্রিসিটি ফ্লো করে কে না, তাদের মধ্যে থাকা কিছু আয়নস, তাদের মধ্যে কিছু মোবাইল আয়ন থাকবে। যেমন ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে কিছু মোবাইল ইলেকট্রন থাকে, ঠিক তেমনই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে কিছু মোবাইল আয়ন থাকে যারা মুভ করতে পারে। তো মোবাইল মানে মুভেবল, সেই আয়ন্সগুলো যখন ফ্লো করবে, সেই ফ্লো করার মাধ্যম দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয়। তো এটা হচ্ছে হলো বেসিক ফান্ডা, কী করে একটা ইলেকট্রনিক কন্ডাক্টর বা একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর ইলেকট্রিসিটি ফ্লো করছে। তো তার আগে আমাদের এদের কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জেনে নেওয়া দরকার। তো আমি আগে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক বলছি, তোমরা আগে এই ক্যারেক্টারিস্টিকগুলো নোট ডাউন করে নাও, যেগুলো তোমাদের পরে বিভিন্ন জায়গায় হেল্প করতে পারে। এবার আমরা ইলেকট্রনিক কন্ডাক্টর ও ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের কিছু বেসিক ডিফারেন্সগুলো দেখে নিচ্ছি। দেখো, ইলেকট্রনিক কন্ডাক্টর যেটা আছে, সেটা যখন ইলেকট্রিসিটি তার মধ্যে দিয়ে কন্ডাক্ট হবে তখন সেটা ডিকম্পোজ হয় না। কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কিন্তু যখন ইলেকট্রিসিটি যখন কন্ডাক্ট করে নিজের মধ্যে দিয়ে, তখন ডিকম্পোজ হয়ে যায়। ঠিক আছে, এবার ইলেকট্রনিক কন্ডাক্টর মাস্ট হ্যাভ এসেন্সিয়ালি মোবাইল ইলেকট্রনস। মোবাইল ইলেকট্রন বলতে সমস্ত সমস্ত অ্যাটমিতে ইলেকট্রন থাকে, বাট অল ইলেকট্রনস আর নট মোবাইল ইলেকট্রনস। মোবাইল ইলেকট্রন সেগুলোই যেগুলো হালকা পোটেনশিয়াল গেন করলেই যেগুলো আর কি ফ্লো করতে সম্ভব হবে। তো এই ইলেকট্রনিক কন্ডাক্টর মাস্ট হ্যাভ মোবাইল ইলেকট্রনস। ওকে, তো ইলেকট্রনিক কন্ডাক্টরে মোবাইল ইলেকট্রন থাকতে হবে। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যেটা আছে, সেক্ষেত্রে তাদের মোবাইল আয়ন্স থাকতে হবে। ইলেকট্রনিক কন্ডাক্টর যেটা আছে, সেই ইলেকট্রনিক কন্ডাক্টরের ইলেকট্রিসিটি ক্যারি করে নাকি ইলেকট্রন ক্যারি করে, কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রে আয়ন্সগুলোই হচ্ছে হলো ইলেকট্রিসিটি ক্যারি করে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে হলো
মেন বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রনিক কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। এছাড়াও একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্স, সেটা হলো টেম্পারেচারের সঙ্গে কন্ডাকশন ভ্যারি করাটা। তো এই টেম্পারেচারের সঙ্গে কি করে কন্ডাকশনটা ভ্যারি করে না, এই ইলেকট্রনিক কন্ডাক্টর যেটা আছে আর কি, সেই ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে তাদের ক্ষেত্রে কন্ডাকশনটা কমে যায়, ইলেকট্রিসিটি কন্ডাকশনটা কমে যায়। কিন্তু যেটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, সেটার ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ডাকশনটা বেড়ে যায়। তো কেন বেড়ে যায়, কীভাবে বেড়ে যায়, এই সমস্তগুলোই আমরা যখন ডিটেলস আলোচনা করব তখন জানতে পারবো। তো এগুলো হচ্ছে হলো ইলেকট্রনিক কন্ডাক্টর ও ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মেন বেসিক ডিফারেন্সগুলো। ওকে, তো এগুলো তোমরা আগে ভালো মতো করে জান। তো এবার যেটা বলবো সেটা হলো এক্সাম্পল। না, এক্সাম্পলটা হচ্ছে হলো ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল বলি তাহলে যে কোনো মেটাল, দেখো যেমন সোডিয়াম মেটাল ধরে নাও, তোমরা বলবে সোডিয়াম মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন বলতে কী বোঝাচ্ছে না, ফ্রি ইলেকট্রন বলতে দেখো সোডিয়াম মেটালে যদি আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে দেখবো যে লাস্ট এস অরবিটালটার মধ্যে একটা ইলেকট্রন আছে। এই যে লাস্ট এস অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন আছে, সেটা কিন্তু তার নিউক্লিয়াস থেকে তার অ্যাট্রাকশন ফোর্সটা এতটাই কম যে হালকা পোটেনশিয়াল গেন করলেই সেই ইলেকট্রনটা তার অরবিট ছেড়ে বাইরে বেরিয়ে সেটা ফ্লো করতে পারে। তো এই ধরনের ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে হলো মোবাইল ইলেকট্রন, ঠিক আছে। তো এই যে মেটালগুলো, তাদের মধ্যে এরকম কিছু মোবাইল ইলেকট্রন থাকে যেগুলো হালকা পোটেনশিয়াল গেন করার মাধ্যম দিয়ে সেগুলো হচ্ছে হলো ফ্রি হয়ে মুভ করতে পারে। তো এই ধরনের যে কি যেন বলছিলাম, এই ধরনের যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরগুলোকে বলা হচ্ছে হলো ইলেকট্রনিক কন্ডাক্টর। তো ইলেকট্রনিক কন্ডাক্টরের বেসিক একটা এক্সাম্পল যদি কেউ চায় তাহলে সেটা হলো যে কোনো মেটাল, গ্রাফাইটও হতে পারে। গ্রাফাইটের ফান্ডাটাও সেম, গ্রাফাইটের মধ্যে একটা ফ্রি ইলেকট্রন থাকে কার্বনের। তো এগুলো হচ্ছে হলো ইলেকট্রনিক কন্ডাক্টর। আরেকটা হচ্ছে হলো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। দেখো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর মানে সেখানে ইলেকট্রিসিটি ফ্লো করছে থ্রু আয়ন। তো যাদের মধ্যে আয়নস থাকবে, ভাবো NaCl এর একটা সলিউশন, সেটা হচ্ছে হলো একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের এক্সাম্পল, ঠিক আছে। NaCl কে যখন আমি জলে ডিজলভ করি তখন সেখান থেকে Na+Cl- দু ধরনের আয়ন পাওয়া যাচ্ছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এইগুলোই ফ্লো করার মাধ্যম দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করছে। তো এগুলো হচ্ছে হলো একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের এক্সাম্পল। এবার ব্যাপারটা হচ্ছে হলো আমরা এখানে বেসিক্যালি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরটা নিয়ে আলোচনা করছি। তা কী নিয়ে আলোচনা করছি? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর নিয়ে। এই কারণে আমরা ইলেকট্রনিক কন্ডাক্টরে খুব একটা ডেপথে যাচ্ছি না, আর এত অব্দি জানলেই যথেষ্ট। তো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরটা নিয়ে এবার আমরা একটু আলোচনা করব, দেখব যে কি মেকানিজমের মাধ্যম দিয়ে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলো ইলেকট্রিসিটি ফ্লো করে। একটা সল্ট যখন আমি জলে ডিজলভ করাই তখন কি করে আয়ন তৈরি হয় বা সেই আয়নগুলো কেমন ধরনের বিহেভিয়ার করে, এগুলো আমাদের জানা দরকার। তো এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে হলো এই যে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরটা আমি বলছি, সেই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরটা আবার দুটো ধরনের হয়। দুটো ধরন কি কি? একটা হচ্ছে হলো আয়োনোজেন আর একটা হচ্ছে হলো আয়োনোফোর। ওকে, না ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর তাহলে ক ধরনের? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরটা আবার টু টাইপসের হয়, একটা আয়োনোজেন, একটা হচ্ছে হলো আয়োনোফোর। তো আয়োনোফোর হচ্ছে হলো এমন একটা টাইপের কন্ডাক্টর, মানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, যেটা বিশেষ করে তাদের সলিড ক্রিস্টালিন ফর্মেও আয়ন দিতে পারে। তাহলে আয়োনোফোর এমন একটা কন্ডাক্টর যেটা তার সলিড ক্রিস্টালিন ফর্মে আয়ন দিতে। তো এবার আয়োনোফোরটা আমি বললাম, এবার আয়োনোজেনটা কি না, আয়োনোজেনটা ঠিক হচ্ছে হলো আয়োনোফোরের বিপরীত। আয়োনোজেন এমন একটা ধরনের ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যেগুলো হচ্ছে হলো যে কোনো ন্যাচারাল ফর্মে তারা আয়ন দিতে পারে না। না, আয়ন কখন দিতে পারে? যখন সেটা কোনো পোলার সলভেন্টের কাছে সামনে যায় বা পোলার সলভেন্টের সংস্পর্শে আসে, তখন সেটা ডিসোসিয়েশনের মাধ্যম দিয়ে আয়ন দিতে পারে। এই ধরনের কন্ডাক্টরগুলোকে বলা হচ্ছে হলো আয়োনোজেন কন্ডাক্টর। তো আয়োনোফোর কন্ডাক্টর হলো সেটা যেটা এমন তার সলিড ক্রিস্টালিন ফর্মেও আয়ন দিতে সক্ষম, আর আয়োনোজেন কন্ডাক্টর হলো এমন ধরনের কন্ডাক্টর যেটা তার যে কোনো ন্যাচারাল ফর্মে, যেমন সলিড বলো, লিকুইড বলো, গ্যাসিয়াস বলো, এরকম কোনো ধরনের ন্যাচারাল ফর্মে তারা আয়ন দিতে পারে না। আয়ন দিতে পারে তখনই যখন তারা কোনো পোলার সলভেন্টের সংস্পর্শে আসে, তখন তারা ডিসোসিয়েশনের মাধ্যম দিয়ে হচ্ছে হলো আয়ন জেনারেট করে। তো এই ধরনের কন্ডাক্টরগুলোকে বলা হচ্ছে হলো আয়োনোজেন কন্ডাক্টর। এবার আয়োনোফোর কন্ডাক্টর নিয়ে একটু বলবো। না, আয়োনোফোর কন্ডাক্টর যেটা বললাম আর কি, তার সলিড ক্রিস্টালাইন ফর্মে আয়ন দিতে সক্ষম। দেখো আয়োনোফোর কন্ডাক্টরের একটা এক্সাম্পল হচ্ছে হলো NaCl।
NaCl সল্ট, এই NaCl সল্ট যেটা ক্রিস্টালটা ফর্ম করে সেটা Na প্লাস আর Cl মাইনাস দিয়ে ফর্ম করে। তো এটা তার সলিড ক্রিস্টালাইন ফর্মেই তখন এই আয়ন দিতে সক্ষম, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো এই আয়নগুলোকে তো ফ্লো করতে হবে, তো আয়নগুলো ফ্লো করার জন্য এক ধরনের মাধ্যম চাই, যেই মাধ্যমের মধ্যে আয়নগুলো ফ্লো করবে। তো এই আয়নগুলো ফ্লো করার মাধ্যমটা হচ্ছে হলো একটা সলভেন্ট। যখন NaClকে ধরে নিচ্ছি একটা সলভেন্ট হিসাবে ওয়াটার, ঠিক আছে, ইউনিভার্সাল সলভেন্ট। তো যখন আমি NaClকে জলের মধ্যে দেব তখন একটা মেকানিজম হয়, মানে একটা মেকানিজম পাথওয়ে দিয়ে মধ্যে দিয়ে যায় যার মাধ্যম দিয়ে আয়নগুলো ফ্লো করতে পারে আর কি। যখন আমি NaCl একটা ল্যাটিসকে আমি জলের মধ্যে দিচ্ছি তখন দেখো ল্যাটিসগুলো তৈরি হওয়ার সময় তো কিছু ধরনের ল্যাটিস এনার্জি দিয়ে তৈরি হয়, যার ল্যাটিস এনার্জি যত বেশি তার সেই ল্যাটিস ভাঙতে তত বেশি শক্তির প্রয়োজন। এবার NaCl একটা এমন ধরনের আয়নিক কম্পাউন্ড যেটার ল্যাটিস এনার্জি যথেষ্ট বেশি। এবার যখন আমি NaClকে আমি যখন জলের মধ্যে দেব তখন কিছু ঘটনা ঘটে যেগুলো আমি তোমাদের পর পর বলছি। হ্যাঁ, ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে হলো জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জল H2O এর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই OH বন্ডের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে থাকে। তো এই কারণে ওটা নেগেটিভ হয়, এইচটা পজিটিভ হয়। এই যে যখন আমি NaCl সল্টকে যখন আমি জলের মধ্যে দিচ্ছি তখন তার চারিদিকে যে H2O মলিকুলগুলো থাকে তার অক্সিজেন পার্টটা Na প্লাসের দিকে অ্যাট্রাক্ট হয়, আর H প্লাস যে পার্টটা মানে হাইড্রোজেনের যে পার্টটা সেটা Cl মাইনাসের দিকে যায়। এবার ব্যাপারটা হচ্ছে হলো যখন NaCl এর ল্যাটিসকে ঘিরে H2O মলিকুলগুলো একটা ধরনের জ্যাকেট ফর্ম করে চারদিকে ঘিরে আছে, এই অবস্থাতে যখন এটা সলভেশন এনার্জিটা ল্যাটিস এনার্জিটাকে ছাপিয়ে যাবে, মানে সলভেশন এনার্জিটা এতটা বেশি হবে সেটা ল্যাটিস এনার্জির থেকে আর কি অনেকটা বেশি পরিমাণের হবে। ঠিক এই মুহূর্তে গিয়ে NaCl ভাঙতে শুরু করে। ওকে, এই সময় গিয়ে NaCl ভাঙতে শুরু করে। তখন কি হয় যে একটা Na প্লাস তাকে তার চারিদিকে কতগুলো H2O মলিকুল চলে আসে, সেই Na প্লাসের কাছাকাছি H2O মলিকুলের অক্সিজেনের যে পার্টটা মানে ও নেগেটিভ যে পার্টটা সেটা ঘিরে থাকে। এবার সেটা গিয়ে কি করে না, সেটা অ্যাট্রাকশন ফোর্সের দরুন Na প্লাসকে ল্যাটিস ভেঙে সলিউশন থেকে বার করে নেয়। ঠিক সেইভাবেই H প্লাসগুলো মানে H2O মলিকুলের হাইড্রোজেনের পার্টগুলো হচ্ছে হলো Cl মাইনাসকে অ্যাট্রাকশন ফোর্সের দরুন ল্যাটিস এনার্জিকে ছাপিয়ে গিয়ে সলভেশন এনার্জি এতটা বাড়িয়ে নেয় যে Cl মাইনাসগুলো ল্যাটিস থেকে ভেঙে বাইরে চলে আসে। এবার একটা Na প্লাস একটা Cl মাইনাস আমাদের বাইরে চলে আসলো, ঠিক আছে। তো এবার যখন Na প্লাস আর Cl মাইনাস বাইরে চলে আসলো ল্যাটিসের বাইরে, তখন তাদেরকে ঘিরে H2O মলিকুলগুলো আছে, Na প্লাসকে ঘিরে H2O মলিকুলের O মাইনাসগুলো আছে, আর Cl মাইনাসকে ঘিরে H2O মলিকুলের H প্লাসগুলো আছে। তো এই ধরনের দুটো স্ফিয়ার তৈরি হচ্ছে। আমি এটা কিছুটা তোমাদের একটা ভিডিওর মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছি, আশা করি তাতে তোমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। এখানে যে মলিকুলটা দেখতে পাচ্ছ সেটা হলো H2O মলিকিউল, আর এটা যে দেখতে পাচ্ছ এই রেড আর ইয়েলো সেটা হচ্ছে হলো NaCl এর ল্যাটিস। এবার এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে যে H2O মলিকুল এই যে তোমরা দেখতে পাচ্ছ তার রেড পার্টটা হলো হাইড্রোজেন আর ব্লু পার্টটা হচ্ছে হলো অক্সিজেন। তো অক্সিজেন নেগেটিভ পার্ট আর হাইড্রোজেনটা পজিটিভ পার্ট। আর এখানে রেড পার্টটা হচ্ছে হলো সোডিয়াম ক্যাটায়ন আর ব্লু পার্টটা হচ্ছে হলো ক্লোরিন অ্যানায়ন। এই যেহেতু হাইড্রোজেনটা পজিটিভ পার্ট জলের, সেটা অ্যানায়নটাকে অ্যাট্রাক্ট করবে মানে Cl মাইনাসকে, আর যখন সলভেশন এনার্জিটা বেশি হয়ে যাবে তখন ল্যাটিস ব্রেক করে সেই অ্যানায়নটা বাইরের দিকে বেরিয়ে আসবে। সিমিলারলি অক্সিজেনটা ক্যাটায়নটাকে বাইরে বের করে নিয়ে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ক্যাটায়ন ও অ্যানায়ন আলাদা করে বাইরে চলে এসেছে। এবার দুটো Na প্লাস আর Cl মাইনাস ল্যাটিসের বাইরে চলে আসলো। এবার তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলে যখন তাদের বাইরে চলে আসলো তখন তাদেরকে ঘিরে কিছু ওয়াটার মলিকিউল আছে। এই যে ওয়াটার মলিকিউলগুলো আছে Na প্লাস মানে ক্যাটায়নকে ঘিরে অ্যানায়নকে ঘিরে কতগুলো সলভেশন জ্যাকেট ফর্ম করছে, একটা স্ফিয়ার টাইপের কতগুলো সলভেশন জ্যাকেট ফর্ম করে, ঠিক আছে। এই যে সলভেশন জ্যাকেট এর কতগুলো লেয়ার থাকে। একটা ক্যাটায়ন ধরে নিচ্ছি Na প্লাস ক্যাটায়নটা যখন ল্যাটিস ভেঙে বাইরে চলে আসছে সলভেন্টের মাঝখানে, তখন তাদেরকে ঘিরে যে H2O যে সলভেশন জ্যাকেটটা তৈরি হচ্ছে তার কিছু লেয়ার থাকছে। ফার্স্ট যে লেয়ারটা মানে Na প্লাসকে ঘিরে ফার্স্ট যে H2O মলিকুলের এর O মাইনাসের যে O মাইনাসগুলো ঘিরে যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো প্রাইমারি সলভেশন জোন।
তারপরে যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছিল সেকেন্ডারি সলভেশন জোন। ঠিক আছে, তোমাদের একটা ছবির মাধ্যম দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি সেটা দেখলে তোমাদের ব্যাপারটা আরও ভালো ক্লিয়ার হবে। তোমরা ছবিটাকে দেখো, তাহলে তোমরা বুঝতে, আশা করছি এই ছবিটা তোমাদের সলভেশন জোন সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করবে আর কি। এখানে সেন্ট্রাল গ্রিন কালারের ক্যাটায়নটা দেখতে পাচ্ছ, তাকে ঘিরে সলভেশন জোন ফর্ম করছে H2O মলিকুলগুলো। যেটা ডার্ক ব্লু সেটা হলো প্রাইমারি সলভেশন জোন, যেটা লাইট ব্লু সেটা হলো সেকেন্ডারি সলভেশন জোন। আশা করি এই ছবিটা দিয়ে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো সলভেশন জোনটা কী করে একটা সেন্ট্রাল আয়নকে ঘিরে থাকে। তো দেখে নাও এর ছবিটা একবার ভালো মতন করে। আশা করি তোমরা ছবিটাকে দেখলে তোমরা বুঝতে পারলে যে সলভেশন জোনগুলো কেমন করে থাকে। তো ব্যাপারটা হলো যে সলভেশন জোনগুলো আছে সেগুলো এক একটা সলভেশন জোন এক এক ধরনের ক্যারেক্টার থাকে আর কি। যেটা প্রাইমারি সলভেশন জোন, যখন Na+টা যখন বাইরে চলে আসছে, তাদের চারিদিকে যখন সলভেশন জ্যাকেট বা সলভেশন জোন তৈরি হয়ে গেছে, তখন Na+টা যখন মুভ করে তখন সেই মুভেবল অবস্থায় না প্রাইমারি সলভেশন জোনটা Na+এর সঙ্গে মুভ করবে। আর সেকেন্ডারি সলভেশন জোন তার সঙ্গে মুভ করতে পারে না, কারণ Na+এর সঙ্গে অতটা অ্যাট্রাকশন ফোর্স থাকে না তাদের মধ্যে। তো এই যে ল্যাটিস ভেঙে কতগুলো ক্যাটায়ন অ্যানায়ন সলিউশনের মধ্যে চলে আসলো, এবার তাদের ফ্লো করবে। তাদের ফ্লো করার জন্য কিছু পোটেনশিয়াল দরকার, আর সেই পোটেনশিয়ালের ধরুন তারা ফ্লো করবে, কিছু ডাইরেকশানে ফ্লো করবে। এগুলোর উপর ভিত্তি করে ইলেকট্রিসিটি হয়। ঠিক আছে, এগুলোর উপর ভিত্তি করে ইলেকট্রিসিটি ফ্লো করে, এগুলোর উপর ফ্লো করে আমরা ইলেকট্রিসিটিকে মেজার করতে পারি। তো এটা হলো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের আয়নো 4 পার্টের আর কি আমরা মেকানিজমটা দেখলাম না, কি করে একটা আয়ন ফর্ম করে একটা সলিউশনের মধ্যে, একটা আয়ন সলিউশনের মধ্যে ল্যাটিস ভেঙে কী করে আসে, তার চারিদিকে কী করে সলভেশন জোন তৈরি হয় এবং সে কী করে মুভ করে আর কি। ঠিক আছে, তো আশা করি তোমরা বন্ডিংটা আগে পড়েছো, নাহলে আমি এর পরে বন্ডিংটা চেষ্টা করব, বন্ডিংয়ের উপর ভিডিও তৈরি করার। কিন্তু এই চ্যাপ্টারটা খুব এসেন্সিয়াল, আমি আগে পড়ে নিচ্ছি। তো এই জল যেটা আছে H2O নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করতে পারে। ঠিক আছে, এই হাইড্রোজেন বন্ড করে এটা পেন্টামার ফর্মে থাকে। দেখো H2O যেটা আমরা দেখি, H2O লিকুইড, সেই H2Oটা হলো আসলে পেন্টামার আর মনোমার H2Oর একটা ইকুইলিব্রিয়াম ফর্ম। ঠিক আছে, পেন্টামার আর মনোমার H2O একটা ইকুইলিব্রিয়াম ফর্ম, তারা একটা ইকুইলিব্রিয়াম মিক্সচারে থাকে। এবার যখন আমি একটা ল্যাটিসকে সলিউশনের মধ্যে দিচ্ছি, সেই সলিউশনের মধ্যে ল্যাটিসটা ব্রেক করে আয়ন চলে আসছে, তখন ব্যাপারটা হয় কি না, এই যে পেন্টামার থেকে মনোমারগুলো যে ফর্ম করছে, এটা একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার। তো এই মনোমারগুলো কী করে না এই অ্যাটায়ন ও অ্যানায়নে ঘিরে চারিদিকে অবস্থান করছে। এবার সেই অবস্থায় কী হচ্ছে নাকি সলিউশনের মধ্যে এই মনোমারের পরিমাণ কমে যাচ্ছে। তো লার্জ স্যাটেলিয়ারকে ফলো করে সেই সময় কী হচ্ছে না আবার কিছু পেন্টামার ব্রেক করে মনোমার ফর্ম করছে। এইভাবে এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয় সলিউশনের মধ্যে। সলভেন্ট মানে যেটা আমি H2O এখানে সলভেন্ট হিসেবে নিচ্ছি, সেই সলভেন্টের আর কি ইকুইলিব্রিয়ামটা পেন্টামার আর মনোমারের মধ্যে ইকুইলিব্রিয়ামটা এইভাবে আর কি মেনটেন হয়। যখন মনোমার কমে যাচ্ছে, যখন মনোমারটা সলভেশন জ্যাকেট তৈরি করতে চলে যাচ্ছে একটা আয়নের চারিদিকে, সেই সময় যখন সলিউশনে মনোমারের পরিমাণ কমে যাচ্ছে, তখন পেন্টামারটা ব্রেক করে আবার মনোমার ফর্ম করে, আবার দুটো ইকুইলিব্রিয়ামে চলে আসে। ঠিক আছে, তো এইটা হলো কন্ডাক্টিভিটির আর কি বেসিক ফান্ডা, যেটা আমি আজকে আলোচনা করলাম। এটা মূলত একটা ইন্ট্রোডাকশন ভিডিও। তো পরের দিন থেকে আমরা কন্ডাক্টিভিটি নিয়ে আরও ডেপথের দিকে যাব। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারলে। তো আজকে এত অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।